Assalamu alaikum warahmatullah. Hello viewers, how are you? I think all of you are fine. I am also fine. By the grace of Almighty Allah. In last class, we discussed about adjective and classification of adjectives. So today we will discuss about verb. So let's go for it. With you, I am Muhammad Atul Karim Nishan, and I think all of you know that. Okay. ভার্বের যে কয়েকটি ক্লাসিফিকেশন আছে তার মধ্যে অন্যতম দুটো হলো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ইংরেজি বিষয়ে ভার্বের ধারণা ব্যাখ্যা করতে গেলে আমাদের এই দুটি ভার্ব সম্পর্কে জানা খুবই জরুরি। চলো শুরুতে আমরা একটু ভার্ব কি সে সম্পর্কে একটু জানি। আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ধরনের কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলে। যেমন এখানে দেখো বিভিন্ন ধরনের ভার্ব আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, গো, ইট, স্লিপ, বাই, গিভ ইত্যাদি। তোমরা জানো ভার্ব ছাড়া কোনো কি হয় না, সেন্টেন্স হয় না। কোন একটা সেন্টেন্স কমপ্লিট হওয়ার জন্য অবশ্যই একটি ভার্বের প্রয়োজন। আমরা একটা উদাহরণ দেখি। উই প্লে ক্রিকেট। দেখতে পাচ্ছ এখানে প্লেটা হচ্ছে ভার্ব, যেটা দ্বারা খেলা বোঝায়। খেলা একটা কাজ, সো আমরা বলতে পারি প্লে একটা ভার্ব। ঠিক সেম ভাবে আমরা লিখতে পারি she reads a book। দেখি বলো তো এখানে ভার্ব কোনটা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সে একটি বই পড়ে। সো পড়াটা হচ্ছে একটা কাজ। সরি, she reads a book, not books। পড়াটা একটা কাজ। সো এখানে কি হবে? reads, এটাই হচ্ছে আমার ভার্ব। সো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে শব্দ দ্বারা কোনো ধরনের কাজ করা বোঝাবে তাকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি। এখানে আরো বেশ কিছু উদাহরণ আছে, তোমরা দেখতে পারো। এরপরে দেখো, আমরা একটু আগে বলেছি ভার্বকে যে কয়ভাবে ক্লাসিফিকেশন করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। চলো আমরা এগুলো সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করি। শুরুতেই দেখো ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের সংজ্ঞাটা বেশ কয়েকভাবে দেয়া যায়, তবে আমরা একটু আনকনভেনশনাল ওয়েতে, অপ্রচলিত পদ্ধতি কিন্তু খুবই কার্যকর পদ্ধতিতে বোঝার চেষ্টা করি। এটা হয়তো লিখিত বা বইয়েতে পরীক্ষায় লেখার মতো কোনো সংজ্ঞা নয়, তবে আমাদের এখানে লেখার চেয়ে জরুরি হচ্ছে কোনটি ফাইনিট ভার্ব এবং কোনটি নন ফাইনিট ভার্ব সেটি খুব সহজে চিনতে পারে। তো আমরা এমন একটি সংজ্ঞা ব্যবহার করছি যেটার সাহায্যে তোমরা খুব সহজেই চিনতে পারবে। তো আমরা বললাম কি, দেখো যেই ভার্বটা নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর যেটা পরিবর্তিত হয় না সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা আরো একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, অর্থাৎ টেন্সের স্ট্রাকচার অনুসারে যে ভার্বটি মিলে যাবে সেটি হবে আমাদের ফাইনিট ভার্ব, এবং যে ভার্বটি মিলবে না সেটি হবে আমাদের নন ফাইনিট ভার্ব। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে সেন্টেন্সটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো সেন্টেন্সটা আমরা কি লিখলাম, গোয়িং দেয়ার হি মিটস হিজ ফ্রেন্ডস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হি হচ্ছে সাবজেক্ট, মিটস হচ্ছে ভার্ব। এখানে আরো একটি ভার্ব আছে, খেয়াল করো, গোয়িং একটা ভার্ব আছে, মিটস একটা ভার্ব আছে। সো আমাদেরকে এখন বুঝতে হবে কোনটি ফাইনিট ভার্ব এবং কোনটি নন ফাইনিট ভার্ব। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখো নাম্বারের যদি পরিবর্তন করি, নাম্বার আমরা কি জানি, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। খেয়াল করো এখানে হি হচ্ছে কেমন, সিঙ্গুলার নাম্বার, তো হি প্লুরাল কি, দে। সো আমরা যদি সেন্টেন্সটা দে দিয়ে লিখি তাহলে কি হয়, গোয়িং দেয়ার দে। খেয়াল করে এখন কি মিটস হবে? হবে না, কারণ কি দেখো আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। হি সিঙ্গুলার ছিল এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু এখানে দেখো যখন আমরা দে ইউজ করলাম, দেটা হচ্ছে প্লুরাল, সো এখন ভার্বের সাথে এস বাই এস হবে না। সো আমরা লিখতে পারি দে মিট দেয়ার ফ্রেন্ডস, আমি লিখলাম। সো দেখো আমরা এখানে কিসে পরিবর্তন করলাম, আমরা এখানে নাম্বারে পরিবর্তন করলাম। এরপরটা কি দেখো, পার্সন। এটা এই দোনটা কোন পার্সন দেখো, এই দোনটা হচ্ছে থার্ড পার্সন। এবার আমরা যদি এটাকে যদি ফার্স্ট পার্সন লিখি তাহলে কি হয়, দেখো গোয়িং দেয়ার আই মিট মাই ফ্রেন্ডস। এখানেও একই ভাবে মিট হলো, কেন, এটা ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার হলো তখন এস বাই এস এর প্রশ্ন আসতো। তাহলে এখানে আমরা কিসের পরিবর্তন করলাম, এখানে আমরা পার্সনের পরিবর্তন করলাম। এবার খেয়াল করো আমরা যদি এবার টেন্সের পরিবর্তন করি, এটা কোন টেন্সে আছে, আমরা শুরুতে বলেছি প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্সে আছে। সো আমরা যদি এটাকে পাস্ট টেন্সে করি, টেন্সে পরিবর্তন করছি আমরা, তাহলে হয়ে যাবে যে হি মেট ইজ ফ্রেন্ডস, এবং শুরুতে ঠিকই আছে। সো তাহলে দেখো প্রত্যেকবার আমার এই ভার্বটা মিট ভার্বটা কি হলো, পরিবর্তিত হলো। কিসের কারণে? প্রথমত নাম্বার পরিবর্তনের কারণে, দ্বিতীয়ত পার্সনের পরিবর্তনের কারণে, তৃতীয়ত টেন্সের পরিবর্তনের কারণে। কিন্তু কোনোবারই দেখো গোয়িং ভার্বটার কোনো পরিবর্তন হয়নি। সো গোয়িং ভার্বটা প্রত্যেক ক্ষেত্রে একই আছে। তাহলে এই গোয়িং ভার্বটা হচ্ছে আমার নন ফাইনিট ভার্ব। আর এই ভার্বটা মেট, এই ভার্বটা মিটস, মেট যেটাই বলি না কেন সেটা হচ্ছে আমার ফাইনিট ভার্ব। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কোনটা ফাইনিট ভার্ব এবং কোনটা নন ফাইনিট ভার্ব। আরো একটা উদাহরণ, আরো একটা সংজ্ঞা আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ভার্ব থেকে টেন্স চেনা যায়। খেয়াল করো তো, দেখো আমরা বলছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, সাবজেক্টের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখো এই শুধু গোয়িং ভার্বটা দেখে আমরা কি কোনো টেন্স সম্পর্কে কোনো ধারণা পাচ্ছি না। সো এই ভার্বটা দেখে আমরা কোনো টেন্সও চিনতে পারছি না। সো আমরা যেভাবেই চিন্তা করি না কেন আমরা খুব সহজেই বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব এবং এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। সো সেক্ষেত্রে তোমরা যদি যে কোনো ভার্বকে এভাবে করে চিন্তা করো, তোমরা খুব সহজেই ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চিনতে পারবে। আমরা একটু পরবর্তী পাঠে যাই। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা নন ফাইনিট ভার্ব কিভাবে চিনতে পারি বা নন ফাইনিট ভার্ব কত ধরনের হতে পারে। খেয়াল করো, আমরা যদি নন ফাইনিট ভার্বগুলোকে ভাগ করার চেষ্টা করি তাহলে প্রধানত আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। চলো আমরা সম্পর্কে এগুলো সম্পর্কে একটু অধিকতর ধারণা নেওয়ার চেষ্টা করি। শুরুতে দেখো ইনফিনিটিভস, আমরা জানি টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, দেখো আমরা এখানে ভিবি ইউজ করছি, ভিবি মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা হচ্ছে যে ইনফিনিটিভ। তাহলে সকল ইনফিনিটিভ নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স লিখি, এখন আমরা নন ফাইনিট ভার্বের বেশ কিছু উদাহরণ জানার চেষ্টা করব। প্রথমে আমরা লিখি উই ইট টু লিভ। সো খেয়াল করে এখানে আমরা বলেছি টু এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে, সো লিভ তো জীবন ধারণ করা বা বেঁচে থাকা, আমরা খাবারের জন্য বেঁচে থাকার জন্য খাই। সো সেখানে টু লিভটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। আর আশা করি তোমরা নন ফাইনিট ভার্ব খুব সহজেই চিনতে পারো, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা হয়ে যাচ্ছে নন ফাইনিট ভার্ব। আরো বেশ কিছু উদাহরণ আছে, তোমরা দেখে নিবে। এরপরে খেয়াল করো জিরান্ডস। দেখো আমরা কি লিখলাম, ভার্ব প্লাস আইএনজি ইকুয়ালস টু ভার্ব এবং নাউন। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওয়ার্ডটা যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলতে পারি, এবং প্রত্যেকটি জিরান্ডই হচ্ছে নন ফাইনিট ভার্ব। আমরা একটা উদাহরণ লিখি, আমরা লিখলাম ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তোমরা খেয়াল করো ভার্ব প্লাস আইএনজি আছে কার সাথে, ওয়াকিং এর সাথে। তাহলে খেয়াল করো এটা প্রথমত একটা ভার্ব, দ্বিতীয়ত খেয়াল করো এটা কার সাথে আছে, এটার সাথে কি আছে, আইএনজি যুক্ত আছে, এবং এটা সাবজেক্টের জায়গায় এককভাবে বসছে। তাহলে দেখো যখন একটা সাবজেক্টের জায়গায় একটা ওয়ার্ড এককভাবে বসে তখন সেটা সাধারণত কি হয়, নাউন হয়। তাছাড়া তো আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম, তাহলে আমরা একটা ব্যায়ামের নামকে বোঝাচ্ছি, সে অর্থ আমরা এটাকে কি বলতে পারি, নাউন বলতে পারি। তো খেয়াল করো এই ওয়ার্ডটা একসাথে ভার্ব এবং নাউনের কাজ করছে, এবং ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। সো আমরা এটাকে কি বলতে পারবো, এটাকে জিরান বলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আবার দেখো আমরা যার কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থেকে ভার্বটা নাউন এবং ভার্বের কাজ একসাথে করে তখন তাকে আমরা জিরান বলতে পারবো, এবং প্রতিটা জিরান হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। সো এখানে ওয়াকিংটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। আমরা পরবর্তীতে এখানে আর বেশ কিছু উদাহরণ আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে খেয়াল করো পার্টিসিপলস। পার্টিসিপলস 3 ধরনের হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। দেখো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হ্যাভিং এর পরে যদি ভার্বের 3 নাম্বার থাকে তখন সেটা
পারফেক্ট পার্টিসিপল। তোমাদের এখন মনে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে, জিরান্ডের সাথেও তো ভার্ব প্লাস আইএনজি ছিল, তারপর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি বলছি, তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ বন্ধুরা, পার্থক্য হচ্ছে, দেখো জিরান্ডের সময় আমরা বলেছি ভার্ব এবং নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপলের সময় সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে। প্রেজেন্ট পার্টিসিপলের সময় ভার্ব প্লাস আইএনজি অংশটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, আর জিরান্ডের সময় সেটা ভার্ব এবং নাউনের কাজ করবে। ওকে ফাইন। দ্বিতীয়তে আসি এবার ভার্বের 3 নাম্বার ফর্ম। খেয়াল করলে তোমরা দেখবে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই, এবং প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরেও ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই। তাহলে দেখো সেগুলোর ভার্বের 3 নাম্বার ফর্ম বসানোর পেছনে আমাদের একটা লজিক আছে। আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই এবং অক্সিলারি ভার্বের পরে প্যাসিভ করার জন্য 3 নাম্বার ফর্ম বসাই। কিন্তু এই দুইটা লজিক বা কোনো ধরনের লজিক ছাড়া কোনো যদি সরাসরি আমরা ভার্বের 3 নাম্বার ওয়ার্ডটা পাই, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কথাটা বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। সো যদি কোনো ধরনের লজিক ছাড়া ভার্বের 3 নাম্বার ফর্ম পাই, তখন আমরা সেটাকে বলতে পারবো কি? পাস্ট পার্টিসিপল। তারপরে সরাসরি যদি হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম পাই, তাহলে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এটা হয়ে যাবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এবং এই তিনটি, এই প্রত্যেকটি হয়ে যাচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। চলো আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। খেয়াল করে আমরা লিখি, I saw a walking robot. সো খেয়াল করো এখানে ওয়াকিং একটা ভার্ব, আবার ওয়াকিংটা কি নাউন না অ্যাডজেক্টিভ? এখানে খেয়াল করো আমরা এখানে ওয়াকিং কে বলেছি ভার্ব এবং নাউন, তাই বলে কি এখানেও ওয়াকিং ভার্ব এবং নাউন হয়ে যাবে? আমরা পার্সোনাল স্পিচ শেখার সময় বলেছি যে টেন্সে ব্যবহার, সেন্টেন্সে ব্যবহারের উপর ভিত্তি করে তখন সেটা বিভিন্ন ধরনের পার্সোনাল স্পিচ হতে পারে। তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমি একই ব্যক্তি, একই মানুষ, আমি যখন আমার বাবার সামনে দাঁড়াই তখন আমি তার ছেলে, কিন্তু আমি যখন আমার বোনের সামনে দাঁড়াই তখন আমি তার ভাই। ঠিক একইভাবে আমি যখন আমার দাদার সামনে দাঁড়াই তখন আমি তার নাতি। ঠিক একই ব্যক্তি আমি যখন তোমাদের সামনে ক্লাস নিই তখন আমি হচ্ছে তোমাদের শিক্ষক। ঠিক একই ব্যক্তি আমি যখন বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে বসে ক্লাস করি তখন আমি হচ্ছে একজন ছাত্র। ঠিক দেখো, একই ব্যক্তি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে আচরণ করছি। সো ঠিক সেম ভাবে ওয়াকিং বা ভার্বগুলো বা শব্দগুলো যে কোনো পার্সোনাল স্পিচ সেন্টেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পার্সোনাল স্পিচ হিসেবে আচরণ করতে পারে। সো আমরা এখানে দেখেছি নাউন হিসেবে আচরণ করেছে, কিন্তু এখানে আমরা দেখি রোবট হচ্ছে নাউন। রোবট হচ্ছে নাউন। তোমরা সবাই জানো যে নাউনের আগে সাধারণত যে ওয়ার্ডটা থাকে সেটা সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবার খেয়াল করো, রোবটটা আমরা জানি নাউন এবং প্রোনাউনকে যারা মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন রোবট? হাঁটতে পারে এরকম রোবট। তাহলে এটা এই নাউনকে মডিফাই করছে। সো আমরা জানি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়াকিং ওয়ার্ডটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। সো আমরা এটাকে কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী উদাহরণ লিখি, আওয়ার্স ইজ এ রিটেন কনস্টিটিউশন। তোমরা জানো বাংলাদেশের কনস্টিটিউশন অর্থ কি? সংবিধান। তোমরা জানো বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। আমরা জানি সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। সো খেয়াল করো, কনস্টিটিউশন সংবিধান, তাহলে এটা কি? নাউন। ঠিক সেম ভাবে দেখো রিটেন, নাউন কি করছে? মডিফাই করছে, লিখিত। সো এটা এখানে কি? এটা এখানে অ্যাডজেক্টিভ। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এটা কি কোনো টেন্স বুঝতে পারতেছি আমরা এখানে? আগে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে? না। এটা কি অক্সিলারি ভার্বের পর সরাসরি 3 নাম্বার হলো? না, এখানে একটা মাঝখানে আর্টিকেল বা ডিটারমিনেটর আছে। সো এটা কোনো লজিক দিয়ে, অর্থাৎ টেন্স অনুসারে বা প্যাসিভের কারণে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়নি। সো আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভেরও কাজ করছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো লাস্ট ওয়ান, পারফেক্ট পার্টিসিপল। আমরা এক্সাম্পলটা দেখি, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, মাই ওয়ার্ক, আই ওয়েন্ট টু বেড।
আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো দেখো, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করে, আই ওয়েন্ট টু বেড, আমি কোথায় গেলাম, বিছানায় গেলাম। সেই বিষয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। হ্যাভিং এর পরে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম পেয়েছি, চোখ বন্ধ করে বলতে পারবো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল এবং এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো আবার খেয়াল করো, প্রথমে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ বলে এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তারপরে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করার কারণে জিরান্ড হয়ে এটা নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি হয়ে এটা কি করলো, অ্যাডজেক্টিভের কাজ করলো এবং ভার্বের কাজ করলো। সো এটা হচ্ছে যে কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো এটা ভার্বের 3 নম্বর ফর্ম এবং কোনো টেন্স অনুসারে হয়নি, অক্সিলারি ভার্বের পরে প্যাসিভ হিসেবেও হয়নি। সো এটা সেই হিসেবে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল হিসেবে নন ফাইনাইট ভার্ব। তারপরে দেখো আমরা বলেছি হ্যাভিং এর পরে 3 নম্বর ফর্ম পেলেই আমরা বলতে পারবো কি সেটা নন ফাইনাইট ভার্ব। সো আমরা আশা করি নন ফাইনাইট ভার্ব এখন খুব সহজেই চিনতে পারো। সুন্দর উদাহরণ নিয়ে এসেছি যার সাহায্যে তোমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটি আরো খুব সুন্দর করে বুঝতে পারবে। খেয়াল করো, আমরা সেন্টেন্স লিখলাম, আই স এ ওয়াকিং অর ওয়াকড রোবট। তোমাদেরকে বলতে হবে এখানে কোনটি কারেক্ট নাকি দুটোই কারেক্ট। নিশ্চয়ই দুটি কারেক্ট নয়। খেয়াল করো, আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তখন তাকে বলি, সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলতেছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি 3 নম্বর ফর্ম থাকে কোনো লজিক ছাড়া তখন আমরা তাকে বলতেছি পাস্ট পার্টিসিপল। কিন্তু আমরা কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, কখন পাস্ট পার্টিসিপল ইউজ করব, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, এখানে রোবট আমরা জানি এটা হচ্ছে কি নাউন। তারপর এখানে আছে কনস্টিটিউশন, আমরা জানি এটাও নাউন। খুব সহজেই বলছি, ভালোভাবে খেয়াল করো। আমরা দেখব এই যে নাউনটা আছে সে কি এই অংশের কাজটি করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব, আর যদি করতে না পারে তাহলে আমরা পাস্ট পার্টিসিপল করব। ঠিক খেয়াল করো, রোবট ওয়াকিং, রোবট নিজেই কিন্তু হাঁটে, তার মানে এই হাঁটার কাজটা রোবটটা করতে পারে, তাহলে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল করব, অর্থাৎ এখানে ভার্ব প্লাস আইএনজি করব। কিন্তু খেয়াল করো, রাইটিং ও রিটেন কনস্টিটিউশন, লেখার কাজটা কি সংবিধান করতে পারেন না, অন্য কেউ একজন লিখে। সো আমরা এখানে রাইটিং লিখতে পারবো না, আমাদেরকে এখানে রিটেন কনস্টিটিউশন লিখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার পরের দুটো এক্সাম্পল দেখি আমরা, আই এম ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টেড, অথবা দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টেড। ভালোভাবে খেয়াল করো, এখানে তো কোনো নাউন নাই যেটা দিয়ে আমরা বুঝবো এই কাজটি করতে পারে কি পারে না। হ্যাঁ আছে, তখন কি করবো দেখো, তখন আমরা সাবজেক্টকে দেখে চিনতে হবে। খেয়াল করো, যখন সাবজেক্ট হবে বস্তুবাচক তখন হবে যে কি, দেখো দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং হবে না ইন্টারেস্টেড। সাবজেক্ট বস্তুবাচক হলে তখন পাস্ট পার্টিসিপল হবে, সরি প্রেজেন্ট পার্টিসিপল হবে। দ্য লেকচার ইজ ইন্টারেস্টিং, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় অর্থাৎ থিং হয় তখন প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে। আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক অর্থাৎ পার্সন হয় তখন হয়ে যাবে কি পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তাহলে আবার বলছি, খেয়াল করো, যদি শেষে নাউন থাকে আমরা দেখবো নাউন এই কাজটি করতে পারে কিনা। যদি পারে তাহলে তখন হবে যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, আর যদি নাউনটি এই কাজটা করতে না পারে তখন পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। আর যখন আমরা নাউন থাকবে না তখন আমরা দেখবো সাবজেক্টের দিকে, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন আমরা পাস্ট পার্টিসিপল করব, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য বেশ কিছু কাজ আছে। দেখো, আইডেন্টিফাই দা টাইপস অফ ভার্ব। খেয়াল করো, আমরা এখানে প্রায় 6টি সেন্টেন্স দিয়েছি। তোমরা এই 6টি সেন্টেন্স কোনটা কোন ভার্ব, সেটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলে কি হিসেবে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে আবার 3টি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কোন হিসেবে কোনটি ভার্ব সেটা নির্ণয় করবে, এটা হচ্ছে তোমাদের জন্য কাজ। এবার আমরা দেখি এক নজরে আমাদের আজকে আমরা কি কি শিখলাম। শুরুতে দেখো আমরা ভার্ব কি সেটা শিখেছি, তারপরে শিখেছি ফাইনাইট ভার্ব কাকে বলে। আমরা জানি যদি নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাহলে সেটা ফাইনাইট ভার্ব, আর যদি পরিবর্তিত না হয় তখন সেটা নন ফাইনাইট ভার্ব। আমরা আরো একটা সংজ্ঞা শিখেছি, যদি টেন্স চেনা যায় তাহলে সেটা ফাইনাইট ভার্ব, যদি টেন্স চেনা না যায় তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। এরপর দেখো নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ইনফিনিটিভকে চিনেছি। ইনফিনিটিভ কি, টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে তখন সেটা ইনফিনিটিভ। তারপর দেখো জিরান্ড শিখেছি কি, ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি ভার্ব এবং নাউনের কাজ একসাথে করে তখন সেটা জিরান্ড। তারপর দেখো পার্টিসিপল, আমরা 3 ধরনের পার্টিসিপল শিখেছি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল,
পারফেক্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হয়ে যদি নাউন এবং অ্যাডজেক্টিভের ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের 3 নাম্বার ফর্ম কোনো ধরনের লজিক ছাড়া অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড বা অক্সিলারি ভার্বের পরে 3 নাম্বার ফর্ম না হলে তখন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা তোমাদের জন্য কিছু কাজ দিয়েছি, এভাবেই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। সো শিক্ষার্থীরা, এই ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা খুব সাবধানতার সাথে এবং মনোযোগ দিয়ে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে এবং আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তোমাদের সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।